সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না, এরা শুধু প্রোটেস্টার না, এরা তোমাকে হত্যা করে ফেলবে, তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে। হাসিনা গেছে, কিন্তু হাসিনার প্রশাসন পুরোটাই ইনট্যাক্ট আছে। হাসিনা পালিয়েছে, হাসিনার গুন্ডা বাহিনী পালায় নাই। এই নেতাকর্মীদের মাঠে রেখেই পালিয়ে আশ্রয় নিলেন প্রতিবেশী দেশ ভারতে। উদ্দেশ্য সেখান থেকে উড়াল দেবেন যুক্তরাজ্যে। তবে প্রাথমিক অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি না লন্ডন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আগামীকাল শপথ গ্রহণ করবে এমনই বক্তব্য দিয়েছেন সেনা প্রধান। শুধু তাই নয়, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন করে ডক্টর ইউনূস সে নির্বাচনে এসে, অর্থাৎ এই সরকার নতুন করে যে সরকার গঠিত হবে সে কি কাজ করবে সে বিষয়গুলো থাকবে ভিডিওতে। এমনকি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কোনো রাষ্ট্রে কিন্তু আশ্রয় পাচ্ছেন না। ইতিমধ্যে দিল্লি থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এমনকি লন্ডন কোথাও তাকে আশ্রয় দিচ্ছে না, এমন একটি নির্ভরযোগ্য সূত্রে জানা একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবে ভিডিওতে। এমনকি এই প্রধানমন্ত্রী বর্তমান কী অবস্থায় কোথায় আছেন বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে দেবো। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মে বি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছিলাম অবশ্যই, এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কথাও আমি ওনাদের কাছ থেকে 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাকে সাহায্য করেন, যে মুহূর্তে এই ট্রানজিশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, এবং ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন। তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে। এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে, এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে, বাট তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে। আমরা আমাদের যত স্ট্রেংথ আছে, পুলিশ কিন্তু নন এক্সিস্টিং, পুলিশ কোনো ডিউটিতে নাই। পুলিশের একটা বড় ফোর্স, এটার যে ভয়েড যেটা সৃষ্টি হয়েছে, এই ভয়েডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরা করা সম্ভব না। আর তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি। বহু পুলিশ, আমার জানা মতে বহু পুলিশ, অনেক থানা, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা, এই সমস্ত কাজগুলো আমরা করেছি। আমরা সমস্ত ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর, ডিপ্লোম্যাটিক এরিয়া, সেক্রেটারিয়েট, জাজেসদের অ্যাকোমোডেশন, তারপরে সেক্রেটারিদের অ্যাকোমোডেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি, এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে। তারপরেও একটা ইনিশিয়ালি 2-1 দিন এটা হয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত। যাই হোক, এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরেও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব 1.5 দশক ধরে একচ্ছত্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। দলীয় শক্তিতে ভর করে কায়েম করেছিলেন এক নায়কের রাজত্ব। ভেবেছিলেন শক্ত হাতে দখলে রেখেছেন গোটা বাংলাদেশ। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝড়ো হাওয়ায় উড়ে গেল তার সাম্রাজ্য। নেতাকর্মীদের মাঠে রেখেই পালিয়ে আশ্রয় নিলেন প্রতিবেশী দেশ ভারতে। উদ্দেশ্য সেখান থেকে উড়াল দেবেন যুক্তরাজ্যে। তবে প্রাথমিক অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি না লন্ডন।
হাসিনা যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লির আশ্রয় দেওয়া উচিত কিনা এই প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেছেন ঢাকায় ভারতের প্রাক্তন এক হাই কমিশনার। তবে বাংলাদেশ নিয়ে 6 আগস্ট ভারত সরকার যে সর্বদলীয় বৈঠক ডেকেছিল, সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দেন শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন। হাসিনার ভারতে স্টপ ওভার ছিল একটি সাময়িক যাত্রাবিরতি, এমনটাই ভেবেছিল ভারতীয় কর্তৃপক্ষ। বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক হওয়ায় ধারণা করা হয়েছিল 5 আগস্ট সোমবার রাতেই লন্ডনের পথে যাত্রা করবেন তারা। তবে বিবেচনাধীন আবেদনের সিদ্ধান্ত হতে সময় লাগবে, এমন অনিশ্চিত ইঙ্গিত দিয়েছেন দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। অভ্যুত্থান নিয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেও হাসিনাকে আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করেনি যুক্তরাজ্য। লন্ডনের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেয়ে ফিনল্যান্ড সহ একাধিক স্ক্যান্ডিনেভিয়ান দেশের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কর্তৃপক্ষ, কিন্তু কোনো অগ্রগতি দেখা যায়নি। এখন মনে করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও সবশেষ আশ্রয় হিসাবে ভারতকে বিকল্প হিসাবে বিবেচনা করছেন হাসিনা। সুনির্দিষ্ট রাজনৈতিক আশ্রয়ের খোঁজ নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মধ্যে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেন সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার। মা দিল্লিতে ভালো আছেন, কাজের সূত্রে আগে থেকেই দিল্লিতে থাকছেন তার বোন সাইমা ওয়াজেদ, এমন তথ্যও দেন সজীব। মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বাধীনতার সময় থেকে শেখ হাসিনার জন্য সবসময় খোলা ছিল দিল্লির দরজা। তবে বাংলাদেশের পরবর্তী সরকারের সাথে সম্পর্ক নষ্টের ভয়ে দ্বিধায় আছে ভারত। অস্থায়ী ভিত্তিতে সেখানে অবস্থান করলেও দীর্ঘমেয়াদে কি পদক্ষেপ নেবে মোদী সরকার, সেটা এখনও পরিষ্কার না। পতনের পর এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন হাসিনা। আগস্টের শুরুতেও কি এমন পরিণতির কথা ভেবেছিলেন একসময়ের প্রতাপশালী এই প্রধানমন্ত্রী? ছাত্ররা এই অগ্নিসংযোগ যখন শুরু হলো, হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান এই জালিম সরকার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তার পতন যে এভাবে হবে কোনো সময় কিন্তু সে কল্পনা করতে পারেনি। তার যে শক্তি ছিল, তার দাপট ছিল, সে ক্ষমতার জোরে টিকে থাকতে চেয়েছে দীর্ঘদিন, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত বলেই চলে। এমনভাবে প্রয়োজন হলে দেশের জনগণ সব যদি মারাও যায় তার কোনো আসে যায় না, এমন একটি পরিস্থিতি কিন্তু তুলেছিল। আপনারা সকলেই জানেন যে সে যখন পদত্যাগ করেছে, সে আগ মুহূর্তেও কিন্তু তাকে জিজ্ঞাসা করেছিল যে বর্তমান পরিস্থিতি এমন একটি পর্যায়ে গিয়েছে, এটাকে নিয়ন্ত্রণ করা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। উত্তর দিয়েছিলেন, পুলিশ প্রশাসন তারা তো ভালোই কাজ করছে, তোমরা কেন পারো না? তোমাদেরকে উচ্চ পর্যায়ে চাকরি দিয়েছি, তোমরা কেন এগুলো কন্ট্রোল করো না? অর্থাৎ সেনা প্রধানকে, সেনাবাহিনীকে, অন্য অন্য বাহিনীকে কিন্তু এই কথা বলেছেন। কারণ আপনারা জানেন পুলিশের প্রশংসা হাসিনা কেন করেছেন। পুলিশরা যেভাবে গুলি করেছে নির্দ্বিধায় এই নিরীহ মানুষদেরকে, যাদের কোনো অপরাধ নাই, শিক্ষার্থীদেরকে যেভাবে গুলি করেছে, তার আশা ছিল প্রত্যেক বাহিনী এভাবে উঠে পড়ে লাগবে, ছাত্রদেরকে অর্থাৎ দেশের জনগণকে পশুর মতো গুলি করে মারবে। এটা কিন্তু সে শান্তি পেত, অর্থাৎ এরপরে সে ক্ষমতায় টিকে থাকবে, এমন একটি মনের আশা তার ছিল। যেহেতু সে এমন কথা বলতে পারে, সেখানে সেনাপ্রধান এমনকি অন্য অন্য সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে মনুষ্যত্বের পরিচয় দিয়েই তাকে বুঝিয়ে সমঝিয়ে পদত্যাগ করে তাকে পাঠিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, এমনভাবে যদি হতো সে 5 বছর ক্ষমতায় থাকার পর নতুন করে সুষ্ঠুভাবে নির্বাচন দিত, হয়তো সে পরবর্তীতে পাশ না করলেও হয়তো সে রাষ্ট্রে এই বাংলাদেশের মাটিতে থাকতে পারত। এমন একটি পর্যায়ে গিয়েছে যেখানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো রাষ্ট্রে তাকে আশ্রয় দিচ্ছেন না এই ফ্যাসিস্ট, এই জালিম সরকারকে। প্রিয় দর্শক, এই জন্য মানুষ যতদিন থাকে তার ভালো কাজ যদি হয় তাহলে সবাই তাকে প্রাধান্য দেয়, সবাই তাকে ভালোবাসে। এমন একটি পরিস্থিতি হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে কোনো রাষ্ট্রে তাকে আশ্রয় দিচ্ছেন না। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।